কারণ অসম এসটিএফ এর জালে আরো 2 জঙ্গি, আনসারুল্লাহ বাংলা টিমের আরো 2 জঙ্গি, অর্থাৎ আগের 8 এর সঙ্গে 2 যোগ হয়ে 10 হলো। এই যে দুজন স্লিপার সেল হিসেবে কাজ করছিল, এদের পরিচয় কি, কিভাবে এদেরকে ট্র্যাপ করা সম্ভব হলো? রৌনক রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে রৌনক? আসামের কোকরাঝাড় থেকে আব্দুল জাহির শেখ এবং আব্দুল জাহির শেখের সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, আব্দুল জাহির শেখ এবং সাব্বির মির্জা। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই দুজন সম্পর্কে কি জানতে পারছি, কিভাবে এদেরকে ট্র্যাপ করা সম্ভব হলো? দেখো, এদের যে নেতা নূর ইসলামকে গ্রেফতার করেছিল এর আগে আসাম এসটিএফ, তাকে জিজ্ঞাসাবাদ করার পরই এই দুজনের খোঁজ মেলে। একজন আব্দুল জাহির শেখ এবং আরেকজন হলো সাবির মির্জা। দুজনকেই গতকাল আসামের কাকড়াঝোড় থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ আগ্নেয়াস্ত্র এবং সব থেকে গুরুত্বপূর্ণ আইডি বানানোর প্রায় 14টি রিমোট, যা এই আইডিতে ব্যবহৃত হয়, সেগুলো কিন্তু জব্দ করেছে আসাম এসটিএফ। এর আগেও তুমি জানো যে মোট 8 জন জঙ্গিকে গ্রেফতার করেছে আসাম এসটিএফ, তার মধ্যে 2 জন বাংলার মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছে। এবং এই যে নূর ইসলাম, তিনি একাধিকবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এসেছিলেন। শুধু তাই নয়, আসাম এসটিএফ এর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এদের কিন্তু একটা প্ল্যানিং ছিল নর্থ ইস্ট ভারতের নর্থ ইস্ট পার্ট, তার মধ্যে পশ্চিমবঙ্গ এবং কেরালাতেও তারা রেকি করে গেছিল। অর্থাৎ একটা নাশরিকতার ছক ছিল কিনা, যে স্লিপার সেলের কথা বারবার সামনে আসছে সেই বিষয়টাকে নিয়ে। এবং আসাম এসটিএফ ইতিমধ্যে অপারেশন প্রজ্ঞাত বলে এটি শুরু করেছে এবং এটাই কিন্তু গতকাল আরো 2 জন জেহাদি জঙ্গি গ্রেফতার হলো। মোট 10 জনকে ইতিমধ্যে গ্রেফতার করলো আসাম এসটিএফ। তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ যেটা জানা যাচ্ছে এদের একটি বড় চক্র কাজ করছে এবং এদের যে এবিটির যে নেতা, তার সঙ্গে যে আল কায়দা যোগ খুঁজে পেয়েছে আসাম এসটিএফ, সেটা কিন্তু একটা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই কিন্তু এই অপারেশন প্রজ্ঞাতকে যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন আসামের স্পেশাল টাস্কফোর্স। এবং ইতিমধ্যে এই যে 2 জন জঙ্গি গ্রেফতার হয়েছে, তাদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার কিন্তু অত্যন্ত চিন্তায় ফেলেছে আসাম এসটিএফকে। যদিও তারা এদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের পরবর্তী প্ল্যানিং কি, আদতে অন্য কোনো নাশরিকতার ছক ছিল কিনা, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে। অতনুদা, ধন্যবাদ ধন্যবাদ। এবং অসম পুলিশের ডিজিপি কি বলছেন একবার শুনবো। The Special Task Force of Assam carried out another raid and search operation with the help of Kokrajhar police and achieved a huge success in averting a major possible terror attack by fundamentalist jihadi elements of a global terror organization, Ansarullah Bangla team, which is connected with AQIS, that is Al Qaeda in the Indian subcontinent. 2 more jihadi cadres, one Abdul Zahir Sheikh and one Sabir Mirdha, both from Kokrajhar, have been arrested, and a huge amount of arms, ammunition and explosive and warlike stores have been found. This terror module was looking to create mass destruction in the country. This entire activity is post the situation in Bangladesh. This is very clearly a sleeper cell module. দিস ইজ আ ভেরি ক্লিয়ারলি স্লিপার সেল মডিউল, যে মডিউলের কথা গত শুক্রবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেছিলেন এখানে স্লিপার সেল রাখা রয়েছে, যেই স্লিপার সেল দিয়ে বড় সড়ো নাশকতার একটা ছক করা হচ্ছিল। বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকে যে নাশকতার ব্লু প্রিন্ট তৈরি হচ্ছিল, গত শুক্রবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের সেই বক্তব্য একবার শোনাবো আপনাদের। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। কিন্তু এদেশে এসে সক্রিয় হয়ে কাজ করার আগে তো ইনঅ্যাক্টিভ ভাবে থাকতে হবে, স্লিপার সেল হিসেবে থাকতে হবে। স্লিপার সেল হিসেবে যখন থাকবেন তখন তো তার পরিচয়পত্র লাগবে, এদেশে থাকার নাগরিকত্ব প্রমাণপত্র লাগবে। তো কিভাবে পাবেন? অনুপ্রবেশের পর থেকে তার জন্য একটা নেটওয়ার্ক কাজ করত। শুধুমাত্র সমরেশ বিশ্বাসের কথা ভাবলে ভুল হবে, তার সঙ্গে মুক্তার আলম বলে আরো একটা নাম যোগ হচ্ছে। কারণ এই মুক্তার আলম গ্রেপ্তার, আর গ্রেপ্তারের পর এবার মোটিভ জানা যাচ্ছে মুক্তার আলম কি করতেও। মুক্তার আলম অনুপ্রবেশের এক বড় মাথা। যেভাবে অনুপ্রবেশ ঘটছিল, সেই অনুপ্রবেশ মুক্তার আলমের মতো লোকের হাত ধরেই হচ্ছিল। দত্তপুকুরের ছোট জাগুলিয়া থেকে গ্রেপ্তার হয়েছে মুক্তার আলম।
বাংলাদেশি অনুপ্রবেশ এর হাত দিয়েই হতো। শুধু তাই নয়, তাদের জাল পাসপোর্ট তৈরির দায়িত্বও ছিল মোক্তারের, জাল নথিও মোক্তার তৈরি করতে, অর্থাৎ একটা চেইন সিস্টেম। প্রথমে এদেশে আসবেন, আসার পর আপনার নাম পরিচয় সবকিছু বদল হয়ে যাবে, পাসপোর্ট তৈরি হয়ে যাবে ভারতীয় হিসেবে, তারপরে বিদেশে যে কোনো জায়গায় যেতে পারবেন। তার কারণ ভারতীয় হিসেবে পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় যেতে গেলে অনেক সুবিধা রয়েছে। অনেক দেশ এমন রয়েছে যেখানে ভিসাও লাগে না। কিন্তু এই মুক্তার আলম এবার পুলিশের জালে। জানি না, হঠাৎ আসলো, পুলিশ আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো, সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো, সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়ে চলে গেল। আমাদের কিছু বলেনি। মুক্তার আলমের ছেলের বক্তব্য শুনলেন। মুক্তার আলম অনুপ্রবেশের পর পরিচয় বদলের কাজ করে দিতে পারত, সিদ্ধহস্ত ছিল এ কাজে। সমান্তরাল একটা নেটওয়ার্ক চালাতো মুক্তার, সমরেশ বিশ্বাসের মতো। নিজের এজেন্ট, সাব এজেন্ট বাংলাদেশে ছিল। প্যাকেজ সিস্টেম, একদম প্যাকেজ সিস্টেমে কাজ হতো। ওপার থেকে এপারে আসা, তার জন্য এপারের যে বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের পরিচয়পত্র তৈরির জন্য, আধার কার্ডের জন্য বা পাসপোর্টের জন্য যা যা ডকুমেন্টস দরকার সেই সব ডকুমেন্টস তৈরি, এই সব কিছু একটা প্যাকেজে হয়ে যেত। আর ভুয়ো পরিচয়পত্রে নাম, ঠিকানা, ধর্ম সব যেত বদলে। আচ্ছা, যতদিন এই সব হবে ততদিন থাকবেন কোথায়? থাকার দায়িত্বও নিচ্ছে মুক্তার। আবার অন্য রাজ্যে গা ঢাকা দেওয়ার সুযোগ, সেই সুযোগও করে দিত মুক্তার আলম। আইন মোতাবেক সেটা চলবে। আমি এখনো পুরোপুরি ঘটনাটা জানি না, অবশ্যই আমরা জানার চেষ্টা করছি। যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। প্রশাসন দেখছেন, এটা প্রশাসনের ব্যাপার, ঠিক আছে? আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো প্রশাসনের সঙ্গে। কিন্তু এই মুক্তার আলম যে এখন গ্রেপ্তার তা কিন্তু নয়। মুক্তার আলম এর আগেও গ্রেপ্তার হয়েছিল। এতদিন যে চোখে ধুলো দিয়ে থেকেছে তা নয়। 2021 সাল চুচুড়া থেকে মুক্তার আলম গ্রেপ্তার। জাল নথি তৈরির অভিযোগে জেলবন্দি ছিল বেশ কয়েকদিন। এরপর জামিনে মুক্তি, আর মুক্তি পাওয়ার পর ফের সেই জাল নথির কারবার। আর এবার আবার পুলিশের জালে এই মুক্তার, যে মুক্তার আলমকে দত্তপুকুরে ছোট জাগুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষকে ঠকায়, কিভাবে পাসপোর্ট করে দেবো, বাইরে কাজ, ভিসা করে দেবো, বাইরে কাজ দেবো, ঠিক আছে? গরিবের কাছে টাকা পয়সা নিয়ে নিজে ফর্মা মেরে বেড়ায়, ঠিক আছে? এইসব করে কিভাবে অ্যাড দিয়ে মানুষের কথা একে ওকে বলতে 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 মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে রেখে দিয়ে যে আমার নামে অ্যাড দে, এটা কর সেটা কর করে এইভাবে মানুষ আসে, ঠিক আছে? জঙ্গিরা তো চাইলেই পাসপোর্ট তৈরি করে ফেলতে পারে, এদেশে থাকার বৈধ কাগজপত্র সবকিছু তৈরি করে ফেলতে পারে, এবং সেইভাবেই স্লিপার সেল হিসেবে এদেশে রয়ে গিয়েছিল। নাশকতার ছক ছিল, যে ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু সবাইকে তো এখনো ধরা সম্ভব হয়নি। যার জন্য সতর্ক প্রশাসন, সতর্ক পুলিশ, সতর্ক গোয়েন্দা বিভাগ, এবং ফেস্টিভ মুডে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য সতর্ক 3000 পুলিশ আজ কলকাতার রাস্তায়। শহর কলকাতার ছবি কেমন কেমন ছবি পার্ক স্ট্রিটে দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন। কথা পার্ক স্ট্রিট, সব রাস্তা পার্ক স্ট্রিটে গিয়ে মেশে। আলো ঝলমলে রাজপথ, সেই রাজপথের ছবি দেখুন। আমার সঙ্গে দুই সহকর্মী রয়েছেন স্টুডিও থেকে, আজ পার্ক স্ট্রিট থেকে। আর মানুষ রয়েছেন, সান্তা ক্লজের টুপি পরে মানুষ রয়েছেন। সান্তা ক্লজ সেজে মানুষ কাকে কি গিফট দিল জানতে চাইবো, তবে তার আগে একবার প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবো। প্রিয়াঙ্কা, অনেক বয়সের অনেকে তোমার সঙ্গে চারপাশে ঘিরে রয়েছেন, তাদের কাছ থেকে একটু জানতে চাই যে আজ এখনো তো সন্ধ্যা হয়নি সেভাবে, এরপর পুরো রাত পড়ে রয়েছে, কে কি করছেন? একেবারেই অতরু, তুমি তো রয়েছো স্টুডিওয়ে, তোমার মাধ্যমে আমি সকল নিউজ 18 বাংলার দর্শককে প্রথমেই জানাতে চাই মেরি ক্রিসমাস। এবং আমি এই মুহূর্তে রয়েছি পার্ক স্ট্রিট। তুমি যেমনটা বললে সব রাস্তা এসে মিশেছে কিন্তু এই পার্ক স্ট্রিটে। দেখো, ঘড়ির কাঁটা বলছে সবে 5টা পেরিয়েছে, কিন্তু কেউ বলবে না যেভাবে জনসমুদ্র বলা যায়, রাত যত বাড়বে এই ভিড়টা যে কোথায় গিয়ে পৌঁছবে তা নতুন করে আর বলছি না, সময় উত্তর দেবে। আমার সঙ্গে অনেকে রয়েছে, 8 থেকে 80 কিন্তু অনেকেই এর মধ্যে বলা যেতে পারে 80 না হলেও কাছাকাছি 50-এর দোরগোড়ায় পৌঁছেছেন, তারাও সামিল হয়েছেন
সান্তা টুপি পরে, তাদের রিয়াকশন নেব। প্রথমেই বলি, কোথা থেকে আসা হয়েছে? কন্যঘর। কোন নগর? প্রতি বছর এখানে আসা হয়? এটা আমার থার্ড টাইম। দেখি বেস্ট ফ্রেন্ড না ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। মানে দুজন বেস্ট ফ্রেন্ড মিলে, আর কেউ আসেনি সঙ্গে? হ্যাঁ, 3 জন এসছে আমাদের সাথে। মানে আজকে একটা স্পেশাল দিন, সেখানে শুধুমাত্র কি বন্ধুরা মিলেই এই বেরোনো? হ্যাঁ, বন্ধুরা মিলে। নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হচ্ছে এখানে পার্ক স্ট্রিটটা আর এক্সপ্লোর করা। আর খুব এক্সাইটেড যে এরকম বন্ধুর সাথে বেরিয়েছি। এটা ফার্স্ট টাইম বেস্ট ফ্রেন্ডের সাথে এই ফ্ল্যাটটা। খাওয়া দাওয়া কিছু হবে নাকি এরপর? হ্যাঁ, আমরা তো খাবো, আমরা খেয়েছি দুপুরবেলা, আবার খাবো। ডিনার করেই তারপরে বাড়ি ফেরা। কোন নগর মানে অনেকটা দূর। এবার একটু কথা বলে নিই, প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে। আর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড এসছি বাগিহাটি থেকে। আপনারাও বেস্ট ফ্রেন্ড মিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। মানে আজকে একটা স্পেশাল দিন, ফেস্টি মুডে আমরা প্রত্যেকে রয়েছি। পার্ক স্ট্রিট কেন বলুন তো? ক্রিসমাস ইভ মানে পার্ক স্ট্রিটকে কেন বেছে নেওয়া হয়? পার্ক স্ট্রিটটা একটা অন্যরকম ভিউ না, মানে এত তো জায়গা রয়েছে, মানে এই এত সুন্দর আলোকসজ্জা, এগুলো দেখার জন্যই কি? একদম একদম আলোকসজ্জা এবং এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এই জন্যই আসা। ছবি টবি তোলা হচ্ছে তো? রিল টিন বানানো হচ্ছে তো? বানানো হচ্ছে, ভীষণ ভালো লাগছে, খুবই আনন্দ পেলাম। আপনাকে মেরি ক্রিসমাস। আমাদের সকল দর্শককেই আমরা এখান থেকেই জানাচ্ছি মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস সবাইকে, মেরি ক্রিসমাস। প্রিয়াঙ্কা, পরবর্তীতে কথা হবে, সন্ধে আরো ঘনাবে, তারপরে রাত হবে। প্রিয়াঙ্কার সঙ্গে পরবর্তীতে কথা হবে। একবার মানুষের সঙ্গে কথা বলি। মানুষ কাল ছিল লাল, আজ নীল, যদিও টুপিটা এখনো লাল রয়েছে, সান্টা ক্লজের টুপি। মানুষ প্রথমে সবার সঙ্গে কথা বলার আগে একটু তোমার থেকেই জেনে নিই, মানুষ সান্টা ক্লজ সেজে কাউকে কিছু গিফট দিলে? সবার প্রথমে অতনু, তোমাকে মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সান্তা ক্লজের এই টুপি পরে আমি কি গিফট দিয়েছি না দিয়েছি পরে বলবো, কিন্তু প্রচুর গিফট পেয়েছি। প্রচুর মানুষ এসে কেক খাইয়েছে, প্রচুর মানুষ এসে কিন্তু সুন্দর সুন্দর উপহার দিয়ে গিয়েছে। সুতরাং এই অ্যালেন পার্কের সামনে এবং এই ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে এটা কিন্তু আমার বড় প্রাপ্তি বলা যেতে পারে। অতনু, তবে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে রাখবো যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলার পর্দায় চোখ রেখেছেন, যে পার্ক স্ট্রিট কিন্তু 5টার পর থেকে বড়দিনের দিন রাত 9টা অবধি ওয়াকিং স্ট্রিট হয়ে যায়। তবে এই মুহূর্তে কিন্তু এখনো ওয়াকিং স্ট্রিট হয়নি, কারণ গাড়ি চলাচল করছে। পুলিশ প্রশাসন বলছেন যে তারা এখনো পর্যন্ত গাড়ি চলাচল করতে দেবেন। ভিড় যত বাড়বে, ফুটপাথ যেহেতু এই মুহূর্তে তাদের কন্ট্রোলে রয়েছে, যখনই ভিড় বাড়বে আরও বেশি সংখ্যক মানুষ এই পার্ক স্ট্রিট মুখী হবেন, তখন কিন্তু তারা পার্ক স্ট্রিটকে ওয়াকিং স্ট্রিট করে দেবেন এবং গাড়ি চলাচল একেবারে বন্ধ করে দেবেন। এবার একটু অ্যালেন পার্কের দিকে আসি। আমি এই মুহূর্তে অ্যালেন পার্কের সামনে রয়েছি। অ্যালেন পার্ক আমরা আগেও বলেছি, আবারও বলবো, 24, 25 এবং 31 জানুয়ারি বন্ধ থাকে। তবে অ্যালেন পার্কের সামনেটা খোলা থাকে। এখানে এসে মানুষ সেলফি তুলতে পারে, ফটো সেশন করতে পারে, রিলস বানাতে পারে, এবং সেটাই চলছে এই মুহূর্তে। আমার বাঁদিকে যারা রয়েছে আমি তো তাদের দিকে ধীরে ধীরে আসবো, একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন? বারাসাত। বারাসাত থেকে এসেছেন। পার্ক স্ট্রিটে কি প্রতি বছরই আসা হয়? না, খুব একটা না, ফ্রিকুয়েন্টলি। এবার পার্ক স্ট্রিটে এসে কেমন লাগলো এই আলোক ঝলমল পার্ক স্ট্রিট? ভালো ভালো লাগছে, খুবই ভালো লাগছে এখানে এসে। ভীষণ ভীষণ ভাইব্রেন্ট। একদম। আরো অনেক মানুষজন রয়েছে অতনু, তাদের সঙ্গে ধীরে ধীরে কথা বলবো, কারণ অ্যালেন পার্কের সামনে বেশি ভিড় জমতে দেওয়া হচ্ছে না, কারণ পুলিশ প্রশাসন বলছেন যে ভিড় হলেই তাদের পক্ষে কিন্তু কন্ট্রোল করা অসুবিধা হবে। কোথা থেকে এসছেন? চেতলা। কেমন লাগছে আলোক ঝলমল ভালো লাগছে, প্রতি বছর আসি, ভালো লাগে, এই বছরও ভালো লাগছে। পার্ক স্ট্রিটের বেস্ট থিং কোনটা? অ্যালেন পার্ক। আনফরচুনেটলি অ্যালেন পার্ক আজকে বন্ধ, তবে বাইরে দেখছি ফটো সেশন চলছে। হ্যাঁ, সব থেকেই বেস্ট লাগে আমার। আচ্ছা, সব থেকে বেস্ট লাগে। আরো একটু বেস্টের খবর নেবো। অতনু, এখানে রয়েছেন, কোন পোস্টটা সব থেকে ভালো হলো? অনেকগুলো সেলফি তোলা হলো। অনেকগুলো সেলফি তোলা হয়েছে, খেতে গিয়ে সেলফি তোলা হয়েছে, এখনো তুলিনি, তোলা স্টার্ট করছে। রাস্তাতে অনেকগুলো হলো আস্তে আস্তে, তো বেশ ভালোই ছবি তোলা হয়েছে আর কি। আচ্ছা, আপনাদের দুজনকে মেরি ক্রিসমাস। আমি দেখছি রিলস, সেলফি সমস্তই তোলা হচ্ছে। ক্রিসমাসের সঙ্গে এখন যেমন পার্ক স্ট্রিট ছিল, পার্ক স্ট্রিটের সঙ্গে এখন এগুলো যুক্ত হয়ে গেছে, মানে অ্যালেন পার্কের সামনে যে ছবি তোলা, রিলস বানানো, বন্ধুদের সঙ্গে আড্ডা। যদি জানা যায় একেবারে ঘেমে নেওয়া একসা, এ বড়দিন, গরমের বড়দিন, এই বড়দিনে একেবারেই ঠান্ডা পড়েনি। সেই 2015 বোধহয় এরকম শেষ হয়েছিল, 18 ডিগ্রির উপরে টেম্পারেচার ছিল। এবারেও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির উপরে। তো একদিকে ওদিকে পাটুলিতে সেখানে বেলুন ওড়ানো হচ্ছে, সেখানে সেলিব্রেশন হচ্ছে। দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতাও সেলিব্রেশন হয়, শ্রীভূমিতে, শ্রীভূমিতে। তো এই শ্রীভূমি, পাটুলি ছেড়েও মানুষ পার্ক স্ট্রিটে কেন? পার্ক স্ট্রিটের ঐতিহ্যটা কোথায়? কেন অ্যালেন পার্কে, কেন পার্ক স্ট্রিটে, যদি একটু জানা যায়।
একদম জিজ্ঞেস করব, এবার কিন্তু শীতটা বড়দিনে সেই তুলনায় কম। আমরা সকলে শীত পোশাক পরে আছি, কিন্তু সকলেই বলছে যে প্রতি বছর যেরকম শীত পড়ে সেরকম শীত কিন্তু পড়েনি। মানে আমার ধারণা আই থিঙ্ক আগের বছর থেকে বেশি পড়েছে, আগের বছর থেকে এবার শীতটা বেশি পড়েছে। হ্যাঁ, আগে যেরকম শীত পড়তো হয়তো সেরকম পরিমাণে পড়ে না, বাট আগের বছর তুলনায় আই থিঙ্ক বেটার শীত পড়েছে। শীতটা কম পড়লে এই বড়দিন, বর্ষবরণ, 31st, নিউ ইয়ার, এগুলোর মজাটা কোথাও কি একটু হলেও কমে যায়? একটু তো কমে যায়, কারণ ভিড়ের মধ্যে তো একটু ধাক্কাধাক্কি হয়, সেই জন্য একটু তো কম হয়ে যায়। বাট আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করা, যারা আছেন যে পার্ক স্ট্রিটেই তারা কেন আসেন, আমি একটু জিজ্ঞেস করবো, কারণ তুমিও প্রশ্ন করছিলে যে বিভিন্ন ডেস্টিনেশন রয়েছে। আপনাকে জিজ্ঞেস করবো, এত ডেস্টিনেশন ছেড়ে পার্ক স্ট্রিটে কেন আসেন? আমি দিল্লি থেকে এসেছি, কলকাতায় প্রথমবার পার্ক স্ট্রিটে এসেছি, তো অনেকই ভালো লাগছে। এমনি ক্রিসমাস আমি কোথাও সেলিব্রেট করিনি, এটা আমার ফার্স্ট ক্রিসমাস, অ্যান্ড অনেক ভালো ক্রিসমাস আমি সেলিব্রেট করছি। আচ্ছা, ক্রিসমাস মানে পার্ক স্ট্রিট কেন বলুন? অবভিয়াসলি মানে কলকাতায় পার্ক স্ট্রিটের মতো কোথাও এত ভালো ক্রিসমাস সেলিব্রেশন হয় না, একদমই মানে লাইটিং থেকে শুরু করে সবকিছু। ক্রিসমাস মানে পার্ক স্ট্রিট, অন্য কোথাও না। বুঝতেই পারছো অতটু ক্রিসমাস মানে বলছেন যে না বেশ গরম, ভালোই গরম পড়ে গেছে, তাদের কথাও একবার শোনাবো। দিনভর আমরা যখন ঘুরলাম আমরা দেখছি যে প্রচুর মানুষ বলছেন না এত গরম, এই গরমটা যদি একটু কম হতো, শীত যদি উধাও না হয়ে যেত, বোধহয় বড়দিনের মজা আরো জমতো। অবশ্যই পরিবেশ দূষণ, কিন্তু তুমি যদি সকালবেলার দিকটা দেখো, সকালের আমরা ছোটবেলায় যেরকম একটা স্নিগ্ধতা দেখেছিলাম, একটা স্বচ্ছ আকাশ দেখতাম, একটা নীল আকাশ দেখতাম, কিন্তু এখন তুমি যদি একটু লক্ষ্য করো, এখনকার আকাশ একদম ওরকম নয়, একটা কালো কালো একটা ভাব, একটা ধোঁয়াশা। কিন্তু ওটাকে ডেফিনেটলি আমরা ফগ বলবো না, ওটা ডেফিনেটলি পলিউশন, সেটা আমার মনে হয়। সে কারণেই ঠান্ডা হয়তো নেই। হ্যাঁ, ওয়েদারটা একটু খারাপ রয়েছে, আর এবার অন্য সময় হয়তো আরো ওয়েদারটা ভালো থাকে, আরো খুব মন খুলে এনজয় করা যায়। এবার একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছি, সকালেও হয়েছে। ঠান্ডাটা নেই, গরম লাগছে মাঝে মধ্যেই খুব, কিন্তু ঠিক আছে, তো আরো এনজয় করতে এসেছি, মন খুলে আনন্দ করতে। হ্যাঁ, একটু মেঘলা ওয়েদার, ওই জন্যে মানে ভালোও লাগছে, খারাপ লাগছে না একদমই। রৌদ্র থাকলে একটু গরম হতো বেশি, এটাই যা। হ্যাঁ, ঠান্ডা কমে গেছে সেটা ঠিকই। হ্যাঁ, পরিবেশ দূষণ তো অবশ্যই কারণ।